কৈলাসের জীর্ণ মাটির ঘরে। সময় রাত 2টো। ঘরের ভেতরে চাঁদের টিমটিমে আলো, বাইরে ঝিঝি পোকার একঘেয়ে ডাক। লক্ষ্মীপুরের গ্রামের এক কোণে পুরনো এক মাটির বাড়িতে একাকী বাস করেন 20 বছর বয়সের কৈলাস। কিছুটা ভীতু স্বভাবের হলেও ধীরে ধীরে একা থাকার অভ্যাস সে করে নিয়েছে। তার বাবা মারা যাওয়ার পর থেকেই এই ঘরটি যেন আরো নীরব, আরো নিস্তব্ধ। কৈলাস তার জীর্ণ বিছানায় শুয়েছিলেন, কিন্তু বেশিক্ষণ শুয়ে থাকতে পারলেন না। বাইরে চাঁদের আলো ফিকে, কারণ আকাশ জুড়ে মেঘের আনাগোনা। রাত যখন গভীরতম, তখন ঘুমের মধ্যে কৈলাস শুনতে পেলেন জানালার ওপর কেউ যেন খুব ধীরে কিন্তু স্পষ্ট করে ঠক ঠক শব্দ করছে অনবরত। শব্দটা যেন কোনো পাখির নয়, যেন কেউ সতর্ক করছে কোনো বিপদের জন্য। কে এত রাতে? কে আছে বাইরে? কথা বলো। শব্দটা আবার হয়, ঠক ঠক করে। শব্দটা শুনে কৈলাসের সমস্ত শরীর যেন ঠান্ডা হয়ে যায়। তার মনে হয় কেউ যেন তাকে দেখছে, তার উপর নজর রাখছে অপলক দৃষ্টিতে। এই বুঝি তাকে ঘিরে ধরল। জানালা তো বন্ধ, তবুও কেন শব্দ হচ্ছে? এত রাতে কে আসবে? আমি কি তবে ভুল শুনেছি? কৈলাস সাহস সঞ্চয় করে জানালার বাইরে দেখা মাত্রই তার বুকটা ধকধক করে কেঁপে ওঠে। এ কি দেখল সে? জানালার বাইরে এক মুহূর্তের জন্য একটি কালো লম্বা ছায়া উড়ে গেল। ছায়াটি মানুষের মতো, কিন্তু তার গতি ছিল অতি দ্রুত, যেন কেউ সজাগ প্রহরী হয়ে বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছে আর কৈলাসকে সতর্ক করছে কিছুর জন্য। ছায়াটি যেন মুহূর্তেই বাতাসের মধ্যে মিলিয়ে গেল, যা দেখে কৈলাস তীব্র আতঙ্কে চিৎকার করে বলে, এটা এটা আমি কি দেখলাম? এ তো মানুষ নয়, এটা কি? কেন আমাকে এভাবে ভয় দেখাচ্ছে? না না না, আমার মনের ভুল। কৈলাস দ্রুত জানালা থেকে চোখ সরিয়ে নেয়, ভয়ে রি রি করে কাঁপতে থাকে। সে নিশ্চিন্ত হয় তার বাবা মারা যাওয়ার পর এই বাড়িতে সে একা নয়, কোনো এক অদৃশ্য শক্তি আছে, কোনো এক রহস্যময় ছায়া যেন প্রতিটা সময় তাকে পাহারা দিচ্ছে। কৈলাস বুঝতে পারেনি তার সাথে কি হচ্ছে। সেই রাতে কৈলাসের ঘুম আর হলো না। ভয়ের এক শীতল স্রোত তার শরীরের ওপর দিয়ে বয়ে যেতে থাকলো। তিনি জানতেন না এই রহস্যময় ছায়া ছিল তার পরিবারের সঙ্গে এক গভীর সম্পর্কের ইঙ্গিত, যা আসন্ন এক ভয়ঙ্কর বিপদ থেকে তাদের বাঁচানোর চেষ্টা করে। কৈলাস মনে মনে বাবার সাথে রামপালের অত্যাচারের কথা ভাবতে থাকে। চারপাশে নানান পাখির গুনগুন ডাক, যেন তারা নিজেদের মধ্যে পৌঁছে দিচ্ছে বার্তা। এক অপরূপ সৌন্দর্যে ঘেরা গ্রামের জঙ্গলের ধার ঘেঁষে ঘাসের উপর মাথা তুলে দাঁড়িয়ে আছে রাকেশের শখের হোটেল। দিন রাত পরিশ্রম করে নিজের রক্ত জল করা অর্থে তৈরি করেছেন এই হোটেলটি, কিন্তু বেশি দিন বোধহয় তার এই হোটেলে টেকা হবে না। তার চোখে মুখে এক পরিশ্রমী মানুষের আত্মতৃপ্তি, কিন্তু তার এই সাফল্যের সামনে এক বিশাল বাধা হয়ে দাঁড়িয়েছে গ্রামের সবচেয়ে প্রভাবশালী মাতব্বর রামপাল, যার চোখে মুখে কেবলই লোভ আর অহংকার জ্বলছে দাও দাও করে। সে কিছুক্ষণ নিঃশব্দ থেকে অহংকারী হেসে প্রশ্ন করে রাকেশকে, রাকেশ, শেষ পর্যন্ত হোটেলটা দাঁড় করিয়ে ফেললি? আমার কথা তো কানেও তুললি না। আমি বলেছিলাম এই জমির অর্ধেকটা আমার। রামপাল কাকা, আমি আপনাকে অনেকবার প্রমাণ দেখিয়েছি। এই জমির কাগজ আমার বাবা লক্ষণ সেনের নামে ছিল, আর এখন আমার নামে। আপনার অর্ধেক সম্পদ আছে, তাতেও কি আপনার লোভ মিটল না? লোভ? তুই আমাকে লোভী বলছিস? শোন রাকেশ, গ্রামের সব সম্পত্তি আমার নামে হওয়া উচিত। এই জঙ্গলের জমির অর্ধেক অংশ আমার ছিল, আমার আছে। তুই আমার আদেশ অমান্য করতে পারিস না। আমি গরিব হতে পারি কাকা, কিন্তু আমি সৎ। আমি এত কষ্ট করে না খেয়ে না ঘুমিয়ে
বাজারে কাঠ বিক্রি করে মাছ ধরে এই হোটেলটা তৈরি করেছি। এটা আমার স্বপ্ন। আমি আপনাকে এক অংশ জমিও দেব না। আপনি আমার পরিশ্রমের ফসল কেড়ে নিতে পারবেন না। তোর সাহস কত বড়, তুই আমার মুখের উপরে কথা বলছিস? শোন রাকেশ, ভালোই ভালোই যদি আমাকে জমির কাগজ না দিস, তবে তোর এই শখের হোটেল আর তুই দুটোই একদিন পুড়ে ছাই হয়ে যাবে। তখন দেখবি তোর স্বপ্ন কিভাবে ধূলিসাৎ হয়। আপনার এই হুমকি আমাকে ভয় দেখাতে পারবে না। আপনি যদি আমার সামান্য ক্ষতিও করেন, তবে মা দুর্গা আপনার বিচার করবেন। এই জমি আমার, আর এই হোটেলও আমার থাকবে। তুই দেখে নিস তোর পরিণতি কি হয়, দেখবি। রামপাল রাগে গড়গড় করতে করতে চলে যায়। রাকেশ তার হোটেলের পাশেই থমকে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে রইল। সে জানতো এই সংঘাত খুব দ্রুতই এক ভয়াবহ রূপ নেবে। রাকেশের চোখে মুখে তখন এক ধরনের চিন্তার ছাপ। সেই দিন রাতে গ্রামের নিস্তব্ধতা নেমে এসেছে চারিদিকে। রাতের চাঁদরাও যেন ভয়ে লুকিয়ে আছে আড়ালে। ঘন কালো মেঘের স্তর ভেদ করে চাঁদ আলো ছড়াতে পারছে না। তেমন সময় রাকেশের প্রতিবেশী নন্দিনী আর পঞ্চানন তাদের উঠোনে রাখা চৌকিতে বসে রাতের খাবার শেষ করে বসেছেন কিছু আলোচনায়। তাদের এই শান্ত মুহূর্তের কিছুক্ষণ আগেই রাকেশ তাদের কাছে এসেছিল। তার হোটেল পরিচালনার জন্য সামান্য পুঁজির দরকার ছিল, তাই তিনি অসহায়ভাবে এসেছিলেন পয়সা ধার চাইতে। রাকেশের সেই করুণ মুখখানা যেন ভাসছে নন্দিনীর চোখের সামনে। সে নরম কণ্ঠে পঞ্চাননকে বলে, বলি শুনছো, বলি রাকেশ বেচারা কত কষ্ট করে হোটেলটা তৈরি করেছে, এখন সামান্য কিছু পয়সা চাইছে তোমার কাছে। কেন দিলে না গো? সে তো বিপদে পড়েই আমাদের কাছে এসেছিল। সামান্য পুঁজি পেলে সে আবার উঠে দাঁড়াতো। দেব না, মনে নেই তোমার? আমি তাকে কত করে বলেছিলাম তার হোটেলে আমি একজন কর্মচারী হিসেবে কাজ করব, কিন্তু সে আমাকে অনুমতি দিল না। কেন? বলল আমার নাকি অভিজ্ঞতা নেই। আমার অপমান সে কি ভুলে গিয়েছে? ছি 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 ছি, কেন এমন করে বলছো গো? সে তো আমাদের কাছের প্রতিবেশী, সামান্য সাহায্য তো করাই যায়। আর সে তো বলেছে সুদে আসলে ফিরিয়ে দেবে, তোমার কোনো ক্ষতি হবে না। তার ছেলে কৌশিকের কথাটা একবার ভাবো তো, সে কত স্বপ্ন দেখেছে তার বাবার হোটেল নিয়ে। না, সে যখন আমাকে তার হোটেলের অংশীদারি করেনি, যখন আমাকে সামান্য সম্মানটুকু দেয়নি, তখন আমিও তাকে কোনো সাহায্য করব না। তার হোটেলটা চলুক বা নাই চলুক, সে যেন বিপদে পড়ে, তবেই বুঝবে পঞ্চাননকে অস্বীকার করার ফল কি। আমি চাই যেন তার হোটেলটা বন্ধ হয়ে যায়। ছি, তুমি ওই রামপাল মাতব্বরের মতো লোভী হয়ে যাচ্ছ। সে তো কেবল নিজের পরিশ্রমের মূল্য চেয়েছে। সামান্য পুঁজি পেলে সে তার স্বপ্নটা পূরণ করতে পারত। তোমার এই কাজটা একদম ঠিক হচ্ছে না, এর ফল কিন্তু ভালো হবে না। আমি কিছু জানি না, আমি তার কোনো ক্ষতি করব না, তবে হ্যাঁ, তাকে আমি কোনো সাহায্যও করব না। সে তার নিজের সমস্যা তাকে নিজেই সামলানো উচিত। তার ভাগ্য যদি খারাপ হয় তাতে আমার কি করার আছে? আমাকে আর এসব নিয়ে বেশি বিরক্ত করো না। পঞ্চাননের এই নির্মম প্রত্যাখ্যান রাকেশের অসহায়তাকে আরও শতগুণ বাড়িয়ে দিল। লোকটার আপন বলতে যেন কেউই নেই এই গ্রামে। সবার মনেই কেবল লোভ আর স্বার্থপরতা। প্রতিবেশীর এই নিষ্ঠুরতা ও উদাসীনতা রাকেশকে আরও একা করে দিল, যার ফলস্বরূপ অন্ধকারে তার স্বপ্নের শেষ প্রদীপটি নিভে যাওয়ার উপক্রম হলো। কেউ কি সহায় হবে না তার বিপদে? রাত তখন বিভীষিকাময়, গ্রাম নিস্তব্ধ। হঠাৎ জঙ্গলের ভেতর থেকে এক ভয়াবহ দৃশ্য দেখা গেল। গাছের আড়াল থেকে বেরিয়ে এলো একটি মুখ পেঁচানো লোক। তার হাতে একটি লণ্ঠন। মুখ পেঁচানো থাকার কারণে তার মুখ দেখে বোঝা যাচ্ছে না। সে যেন কোনো এক জঘন্য কাজ করে দ্রুত পায়ে পালিয়ে যাচ্ছে মেঠো পথ ধরে। তার চলার গতি ছিল অস্বাভাবিক, যেন তাড়া করছে কেউ তাকে। মুখ পেঁচানো লোকটি জঙ্গলের দিক থেকে চলে যেতেই
সেখান থেকে এক তীব্র কণ্ঠনালীর গভীর থেকে আসা চিৎকার ভেসে এলো, যা মুহূর্তের মধ্যেই বাতাসের সঙ্গে মিশে গেল। মুখ পেঁচানো লোকটি নিজের সঙ্গে কথা বলে, শেষ, সব শেষ, এতদিনের জ্বালা মেটালাম। রাকেশ, তোর এত বড় সাহস! আমার জমি, আমার ব্যবসা সব ছিনিয়ে নিতে চেয়েছিলি। আর কেউ জানবে না, আর কেউ জানবে না। অন্ধকারে সব চাপা পড়ে যাবে। আগুনের শিখা বাড়তে থাকে, কণ্ঠস্বর আরো তীব্র যন্ত্রণায় শোনা যায়, যা শুনে যে কোনো মানুষের হৃদয় কেঁপে উঠবে। কিন্তু কেউ আসছে না সাহায্যের জন্য। এ যেন এক অভাগীর তীব্র চিৎকার, যা স্বয়ং খোদা ছাড়া কারো কান অবধি পৌঁছয় না। বাঁচাও, বাঁচাও, পড়ে যাচ্ছি। কে আছো? আমাকে বাঁচাও। আমার ছেলেকে কে দেখবে? কে তুমি? কেন কেন এমন করছো? আমি তো কারোর ক্ষতি করিনি। ও ও বাবা, আগুনের তাপ, মা, আমার বুক তুলছে। যে এই কাজ করেছে। সেই চিৎকারের শব্দ ছিল রাকেশের। পুড়ে যাওয়া দেহের আর্তনাদে শেষ নিঃশ্বাস অবধি রাকেশ চিৎকার দেয়। মুহূর্তের মধ্যে তার শখের হোটেল দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। আকাশের দিকে উঠেছিল আগুনের লেলিহান শিখা। মুখ পেঁচানো লোকটি ছিল সেই আগুনে। রাকেশের সব স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেল। গ্রামবাসীরা দূর থেকে আগুন দেখল, কিন্তু কেউই ভয়ে এগিয়ে এলো না। আগুনের সেই তীব্র শিখা আকাশের দিকে উঠে যেন সাক্ষী দিচ্ছিল এক জঘন্য কাপুরুষোচিত হত্যার। জঙ্গলের অন্ধকারে লোকটি পালিয়ে গেল, কিন্তু রাকেশের শেষ আর্তনাদ এবং হোটেলের ঝলসে যাওয়া কাঠের মর্মর শব্দ দীর্ঘ সময় ধরে গোটা গ্রামকে এক ভয়াবহ স্তব্ধতায় ডুবিয়ে রাখে। সেই রাতেই যেন গ্রামবাসীদের মনে জন্ম নিল এক নতুন ভয়, চাপা উত্তেজনা, যার পরিণতি কি হবে তা কেউ জানে না। ভীষণ শোকের রাত পেরিয়ে পরের দিন সকাল। গ্রামের বটতলায় বসে ছলছল চোখে হাউমাউ করে কাঁদছেন কৌশিক, যিনি সদ্য প্রয়াত রাকেশের একমাত্র ছেলে। তার এই গভীর কষ্ট যেন বটতলার পরিবেশকে করে তুলেছে বিষণ্ণ। পাশে বসে তার বন্ধু পলাশ তাকে সান্ত্বনা দিচ্ছে উদার ও সহানুভূতির কণ্ঠে। কৌশিকের চোখে শুধু জল নয়, আছে আত্মগ্লানি। তার বাবার করুণ মৃত্যু সে কোনোভাবেই মেনে নিতে পারছে না। তাকে বাঁচাতে না পারার এক গভীর কষ্টের ছাপ তার মনে। সে কখনো এই কষ্ট ভুলতে পারবে কিনা তা প্রশ্ন হয়ে রয়ে যায়। পলাশ, কাল রাতে আমার বাবা মারা গিয়েছে। আমি তাকে বাঁচাতে পারিনি। আমার চোখের সামনে হোটেলটা পুড়ে ছাই হয়ে গেল। কেন এমন হলো? কেন কেন এমন হলো? শান্ত হ কৌশিক, শান্ত হ। আরে এইভাবে ভেঙে পড়িস না। আমরা জানি তোর বাবা কত ভালো মানুষ ছিল। তার মতো পরিশ্রমী মানুষ এই গ্রামে আর কেউ নেই। এমনটা হবে কেউ তো কখনো ভাবতেও পারেনি। জানিস তো, আমার বাবা কত কষ্ট করেছে। না খেয়ে না ঘুমিয়ে বাজারের কাঠ বিক্রি করে দিনের পর দিন ইট বয়ে সে এই হোটেলটা তৈরি করেছিল। তার স্বপ্ন ছিল তার এই হোটেল একদিন গ্রামের সবচেয়ে বড় হোটেল হবে। গ্রামের গরিব মানুষের মুখে হাসি ফোটাবে। আর তার এই স্বপ্নটা একদম পুড়ে ছাই হয়ে গেল। আমি নিশ্চিত গ্রামের কোনো নিষ্ঠুর লোক এই কাজ করেছে। তারাই তোর বাবাকে কেড়ে নিয়েছে, হোটেল পুড়ে ছাই করে দিয়েছে। নিষ্ঠুর লোকগুলো, আমি বলছি তাদের ভগবান কখনো মাফ করবে না, দেখিস। আমি ছাড়বো না। আমার বাবার এই নির্মম মৃত্যুর প্রতিশোধ আমি নেবই। যারা এই কাজ করেছে তাদের আমি খুঁজে বার করবই। কিন্তু এখন আমার কি হবে? আমার যে বাবা ছাড়া আর কেউ নেই রে, কেউ নেই।
কৌশিক তখনও জানে না তার বাবার এই রহস্যময় মৃত্যুর পিছনে লুকিয়ে আছে এক দীর্ঘ গভীর প্রতিশোধের চক্র। তাদের এই আলোচনা শুনছিল বটতলার আশেপাশে থাকা গ্রামের মানুষও। সবার মনেই তখন খনিদের প্রতি তীব্র ঘৃণা, কিন্তু তারা জানতো না রাকেশের মৃত্যুর মধ্য দিয়ে এই ভয়ঙ্কর গল্প সবেমাত্র শুরু হলো। এই প্রতিশোধের আগুন হয়তো আরও অনেক কিছু গ্রাস করবে, যা সবার চোখের আড়াল হবে। রাত তখন প্রায় অনেক গভীর, সবাই ঘুমে বিভোর। গ্রামের সবকটা ঘরে আলো বন্ধ, যেন সবাই মরিয়ে আছে অন্ধকারের চাদরে। এই সময় ধীর পায়ে নিজের বাড়ি ফিরছিল মাতব্বর রামপাল। তার মনে তখন এক ভয়ঙ্কর আনন্দ। রাকেশ আর নেই, তার রাস্তা পরিষ্কার, কিন্তু হঠাৎ তার চারপাশ যেন আরো অন্ধকার হয়ে গেল। বাতাসের শোঁ-শোঁ শব্দ তীব্র হয়ে উঠল। তার আশেপাশে এক বিকৃত অবয়ব ঘোর করতে শুরু করলো। রামপাল, কোথায় পালাচ্ছিস? তুই আমাকে দেখতে পাচ্ছিস না? আমার শরীর দেখ, এই যে আমি, দেখ। রাকেশ, না না, তুই তুই কিভাবে এলি? আমি রাকেশ, তোর লোভের জন্য আমার এই দশা। আমার স্বপ্ন তুই পুড়িয়ে দিলি। কত পরিশ্রম করে আমি হোটেল বানিয়েছিলাম, আর তোর লোভ সেই স্বপ্ন গুঁড়িয়ে দিয়েছে। না না, আমি করিনি। আমি শুধু তোকে হুমকি দিয়েছিলাম, আমাকে ছেড়ে দে। মিথ্যা বলিস না। তোর মতো লোভী আর কে আছে এই গ্রামে? সেদিন রাতে মুখ পেঁচানো লোক তুই ছিলি। তুই আমার হোটেল পুড়িয়ে দিয়েছিস। তুই অনেক মানুষকে এইভাবে মেরে নিজের জায়গা করে নিস। হ্যাঁ, আমি লোভী, আমি তোকে পুড়িয়ে মেরেছি। আমাকে ক্ষমা কর, আমি এমন আর কোনোদিন করব না। তোর ছেলের কাছেও ক্ষমা চাইবো আমি। ক্ষমা? ঠিক আছে, আমি তোকে একটা শর্ত দেব। তুই আমার ছেলেকে দেখবি তো? তুই তার সব দায়িত্ব নিবি তো? আর তুই আমার ছেলের জন্য আবারও একটা হোটেল তৈরি করে দিবি। আমার স্বপ্ন পূরণ করবি, তবেই আমি তোকে ছেড়ে দেব। আমি রাজি, আমি রাজি। আমি অবশ্যই নতুন একটা হোটেল আমি তৈরি করে দেব। আমি তার পাশে থাকবো। আমি 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 কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি। যা, কিন্তু মনে রাখবি, যদি আমার ছেলের কোনো ক্ষতি করিস বা আমার স্বপ্ন থেকে চলে যাস, তবে আমি তোর শেষ রক্তবিন্দু পর্যন্ত শুষে নেব। শেষ কথা বলে রাকেশের ভূত মিলিয়ে যায়। রামপাল ভয়ে জ্ঞান হারায়। রামপাল জ্ঞান ফিরে পাওয়ার পর সেই রাতে রাকেশের ছেলের জন্য নতুন হোটেল তৈরি করবার ব্যবস্থা করল। সে বুঝতে পারল তার লোভ তাকে ঠেলে দিয়েছে ভয়ঙ্কর পরিণতির দিকে। আর কৈলাসের জানালায় যে ছায়া ছিল তার কেউ নয়, সে ছিল কৈলাসের বাবা, রাকেশের আত্মা, যে প্রতিটা সময় তার ছেলেকে ছদ্মবেশে পাহারা দিত। রাকেশ জানতেন তার ছেলের ওপর বিপদ আসতে পারে, তাই রাকেশ তার ছেলেকে প্রতিটা সময় দেখার জন্য আত্মা হয়ে বাড়ির আশেপাশে খেয়াল রাখতেন। লোভের শেষ পরিণতি তা সেই রাত থেকেই গ্রামের প্রতিটা মানুষের কাছে এক নতুন শিক্ষা হয়ে রইল।